চূড়ান্ত কক্ষপথে প্রবেশ করল ভারতের প্রথম সৌরযান আদিত্য এল-1 মহাকাশ অভিযানে নয়া পালক ভারতের মুকুটে বলা যায়। ল্যাগ্রেঞ্জ পয়েন্ট 1 কক্ষপথে প্রবেশ সৌরযান আদিত্যর। আরও একটি মাইল ফলক ছিল ভারত, প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। ভারতের মুকুটে নয়া পালক মহাকাশ অভিযানের ক্ষেত্রে চূড়ান্ত কক্ষপথে প্রবেশ করল ভারতের প্রথম সৌরযান আদিত্য এল-1। মহাকাশ অভিযানে নয়া পালক ভারতের মুকুটে, ল্যাগ্রেঞ্জ পয়েন্ট 1 কক্ষপথে প্রবেশ সৌরযান আদিত্য। আরও একটি মাইল ফলক ছিল ভারত, প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা বিস্তারিত বিষয়ে জানবো। সব্যসাচী টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। সব্যসাচী, দেখো, নিঃসন্দেহে বড়সড় সাফল্য, কারণ ল্যাগ্রাঞ্জ পয়েন্ট 1 আমরা আগেও এই নিয়ে অনেক চর্চা করেছি। এমন একটা জায়গা যেখানে সূর্য এবং পৃথিবীর যে মহাকর্ষজ বল সেখানে গেলে একদম হ্যালো হয়ে যায়, অর্থাৎ সেখানেই স্থির থেকে সূর্যকে পর্যবেক্ষণ করতে পারবে, গবেষণা করতে পারবে। একবার সাদা চোখে সাধারণভাবে ভাবা, এত হাজার দূর থেকে যেখানে আদিত্য এল-1 চলতে শুরু করেছিল এবং শেষবার যে থ্রাস্ট দেওয়া হয়েছিল তার কয়েক মাস পরে আবার নতুন করে সেই মোটরকে জীবিত করে, মানে ঘুম ভাঙিয়ে তাকে থ্রাস্ট করে সেই জায়গায় নিয়ে আসা, কতটা সূক্ষ্ম অঙ্কের কাজ, কতটা সূক্ষ্ম কারিগরি বিজ্ঞানের কাজ, এটা সাধারণ মানুষ হিসেবেও অন্তত আঁচ করা যায়। ইসরোর অন্তত এটাই সাফল্য, সেই জায়গায় সে পৌঁছতে পেরেছে এবং আদিত্য এল-1 কে ঠিক সেই জায়গায় রাখতে পেরেছে যেখানে রাখার কথা ছিল, অর্থাৎ মিশন সফল। এইবারে তার কাজ সূর্যের সমস্ত যাবতীয় যা কিছু সে পর্যবেক্ষণ করতে পারে সেইগুলো, তার রিপোর্ট ইসরোকে পাঠানো। সেখান থেকে কি কি বেরিয়ে আসে সেটাই এখন নজরে রাখার। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই টুইট করেছেন এবং ইসরোর সাফল্য, বছরের প্রথমে আমরা সাফল্য পেয়েছিলাম, আবারও বছরের শুরুতে এই সাফল্য নিঃসন্দেহে ভারতের অনেক বড় গর্বের জায়গা। ধন্যবাদ সব্যসাচী। চূড়ান্ত কক্ষপথে প্রবেশ করল ভারতের প্রথম সৌরযান আদিত্য এল-1। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারি। দেবীপ্রসাদ বাবু, স্বাগত জি 24 ঘন্টায়। আদিত্য এল-1 তার চূড়ান্ত কক্ষপথে প্রবেশ করেছে, নিঃসন্দেহে ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটা অত্যন্ত সাফল্যের জায়গা, কিন্তু কতটা চ্যালেঞ্জিং এটা, গোটা বিষয়টাও যদি একটু আমাদের সামনে এক্সপ্লেন করেন। দেখুন, সেপ্টেম্বরের 2রা সেপ্টেম্বর আদিত্য এল-1 কে পাঠানো হয়েছিল, উৎক্ষেপণ করা হয়েছিল এবং তারপরে গত 4 মাস ধরে সে ভ্রমণ করেছে প্রায় 15 লক্ষ কিলোমিটার। এই 15 লক্ষ কিলোমিটার ভ্রমণ করে তাকে এমন একটি বিন্দুর আশেপাশে অঞ্চলে পাঠানো হয়েছে যেটিকে বলা হচ্ছে ল্যাগ্রাঞ্জ পয়েন্ট, ফার্স্ট ল্যাগ্রাঞ্জ পয়েন্ট। এই ল্যাগ্রাঞ্জ পয়েন্টের বৈশিষ্ট্য হলো এটি এমন একটি জায়গা যেখানে পৃথিবী এবং সূর্যের অভিকর্ষজ যে আকর্ষণ সেটা মোটামুটি কেটেকুটে শূন্য হয়ে যায়। তার ফলে যে কোনো উপগ্রহ বা মহাকাশযান ওই অঞ্চলে থাকতে তাকে হয় পৃথিবী না হলে সূর্য, কেউই আলাদা করে আকর্ষণ করতে পারে না বলে তার জ্বালানি কম খরচ হয় এবং সে ওই বিন্দুর আশেপাশে অঞ্চলে বেশ কিছুদিন থাকতে পারে। এই আদিত্য এল-1 আগামী 5 বছর ধরে সূর্যকে প্রতিনিয়ত অবলোকন করবে, দেখবে। এবং দেখবে মানে বলতে কি বোঝায়, যে 7টি যন্ত্র আদিত্য এল-1 আছে সেই 7টি যন্ত্রের মাধ্যমে সূর্যের বিভিন্ন ধর্ম এবং সূর্য থেকে বেরিয়ে আসা শক্তিশালী যে সমস্ত আয়নিত কণা আছে বা সূর্যের চৌম্বকীয় ক্ষেত্র আছে বা সূর্যের পৃষ্ঠদেশে যে সমস্ত সৌর কলঙ্কের সৃষ্টি হয় সেগুলোর কতটা আধিক্য এবং কিভাবে তারা ব্যবহার করছে, তার থেকে সৌর শিখা বা কোরোনাল মাস ইজেকশন, যেটাকে বলা হয় যে প্রভূত পরিমাণে আয়নিত কণার হঠাৎ করে বেরিয়ে আসা এবং তাদের প্রভাব পৃথিবীর ভূচৌম্বকীয় ক্ষেত্রের ওপর কিভাবে পড়তে পারে সেটা সম্পর্কে বিজ্ঞানীরা ধারণা করতে পারেন। তার কারণ এই ভূচৌম্বকীয় ক্ষেত্র যদি একটু অস্তব্যস্ত হয় তাহলে কিন্তু সাধারণ মানুষের জীবনেও কিন্তু অনেক ধরনের প্রভাব পড়ে। কিরকম, যে টেলিকমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থা বা স্যাটেলাইটের মাধ্যমে যে সমস্ত কাজকর্ম হচ্ছে সেগুলো ব্যাহত হতে পারে। এছাড়াও অনেকটা বড় জায়গার পৃথিবীর কোন অঞ্চলে সেখানে হঠাৎ করে পাওয়ার আউটেজ, মানে যাকে আমরা বাংলায় লোডশেডিং বলি, সেরকম হঠাৎ করে হয়ে যেতে পারে। একাধিক প্রভাব থাকার সম্ভাবনা থাকে। ধন্যবাদ আপনাকে দেবীপ্রসাদ বাবু। আর এই মুহূর্তে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিক্যাল মিউজিয়ামের দিকেও আমরা নজর রাখবো। আমাদের প্রতিনিধি দেবারতী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। দেবারতী, তুমি রয়েছো যেখানে বিআইটিএম, সেখানে এই মুহূর্তের ছবিটা ঠিক কি, কতটা উৎসাহ, কি লক্ষ্য করছো?
দেখো, স্কুলের যারা স্টুডেন্টসরা তারা এসছিলেন, তারা চলে গেছেন, ছোট ছোট অনেক শিশু এসছিল। এখানে সুন্দর একটা ডেমনস্ট্রেশন তৈরি করা হয়েছে, যেখানে আদিত্য L1-এর একটা মডেল তৈরি করা হয়েছে। আমরা একটু জেনে নেব যে কতটা মানে উচ্ছ্বাস ছিল সেটা যদি একটু জানি। হ্যাঁ, দেখুন, একদমই স্টুডেন্টরা প্রচুর পরিমাণে উৎসাহিত ছিলেন, এবং স্টুডেন্টরা শুধু নয়, তার সঙ্গে সঙ্গে জেনারেল ভিজিটাররাও যোগ দিয়েছিলেন। আমরা কিন্তু মাঠে তাদেরকে এই মিশনটা সম্পর্কে একটা স্লাইড শো দেখাই, এবং তারা সবাই করতালিতে ফেটে পড়ে যখন এটা সাকসেসফুলি L1 পয়েন্টে পৌঁছায়। আপনারা এই যে প্রজেকশনটা করেছেন, এটা কতদিন চলবে? এটা এই মাস ধরে চলবে পুরোপুরি। আমরা সেলিব্রেট করব। আমরা শুরু করেছিলাম ধরুন এই লঞ্চিংয়ের সময়, যখন সেপ্টেম্বর 2 যেটা 2023-এ, তখন এই সূর্য এবং আদিত্য L1 মডেলটা বানানো। তার সঙ্গে সঙ্গে আমরা এই 6 জানুয়ারির আগে বানিয়েছি আমাদের এই কক্ষপথটি। দেখতে পাচ্ছি খুব ইন্টারেস্টিং একটা, এই যে যেখানে নর্মালি মানে একদম যেরকম ভাবে এই কক্ষপথে ঘুরছে, সেই কক্ষপথে আমরা দেখতে পাচ্ছি ঠিক যেরকম ভাবে। এটা একটু বলবেন কিভাবে? হ্যাঁ, এটা হচ্ছে দেখুন, প্রথমে পৃথিবী থেকে যে কক্ষপথে একটা ছেড়ে দেওয়া হয়, সেটা একটা লো আর্থ অরবিটে, সেটা একটা PSLV দিয়ে করা হয়েছিল। GSLVর মতো হেভি রকেটের দরকার হয়নি। তারপর তার কক্ষপথ কিন্তু একটু ম্যানুভার প্রক্রিয়া বলে এটা। সো অরবিট ম্যানুভার প্রক্রিয়ার মাধ্যমে তার রেডিয়াস বাড়তে থাকে, এবং 1, 2, 3, 4 বার ঘোরার পর দেখুন সেটা কিন্তু পৃথিবীর থেকে এসকেপ ভেলোসিটি নিয়ে বেরিয়ে এসে সে কিন্তু এবার পাড়ি দেয় সেই L1 পয়েন্টের দিকে, এবং সেই দীর্ঘ 4 মাস বাদে 6 জানুয়ারি এটা একটা ক্রিটিক্যাল পয়েন্ট ছিল যে সঠিকভাবে আদিত্য L1 পৌঁছাতে পারবে কিনা, কারণ ইসরোর কিন্তু এটা প্রথম মিশন যে L1-এ এবং প্রথম পৌঁছানো। মিশনেই এই সাফল্য খুব স্বাভাবিকভাবেই একটা মাইল ফলকও বলা যায়। ধন্যবাদ দেবারতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।